আমন্ত্রণ জিটিভির নিয়মিত স্বাস্থ্য বিষয়ক সাপ্তাহিক আয়োজন ইউনিটো ফার্মাসিউটিক্যালস লিমিটেড ডক্টর চেম্বার অনুষ্ঠানে। প্রিয় দর্শক, আপনাদের সাথে আছি আমি ডাক্তার অর্থি জোখরিফ। জন্মের পর শিশুর চোখ ধীরে ধীরে আলো দেখতে শুরু করে, তবে অনেক সময় জন্মের শুরুতে শিশুর চোখের ভিতরে গুরুত্বপূর্ণ অংশ রেটিনা ঠিকমতো বিকশিত না হলে তা একটি শিশুর দৃষ্টিশক্তিকে কিংবা দৃষ্টির যে মাত্রাটি রয়েছে তা পার্মানেন্টভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে। দর্শক, আমাদের সমাজে এমন অনেক শিশু রয়েছে যারা হঠাৎ করে জন্মের পরে বাঁকা চোখ কিংবা টেরা চোখ নিয়ে জন্মায়, কিন্তু আমাদের সমাজ সেটিকে খানিকটা লক্ষ্যে কিংবা ভালো কিছুর ইঙ্গিতপূর্ণ বা দৃষ্টিকোণ থেকে বিষয়টিকে এড়িয়ে যায় কিংবা বিষয়টিকে গুরুত্ব দেয় না। তবে এই বিষয়টিকে গুরুত্ব দেওয়া আসলে কতটুকু জরুরি, আপনার সন্তানের দৃষ্টিশক্তিজনিত দীর্ঘমেয়াদী জটিলতার এটি কতটুকু কারণ হতে পারে, আজ আমরা কথা বলবো এই প্রত্যেকটি বিষয় নিয়ে। এবং আলোচনা করবার জন্য স্টুডিওতে আমাদের সাথে উপস্থিত রয়েছেন দুইজন স্বনামধন্য বিশেষজ্ঞ চিকিৎসক। উপস্থিত আছেন ডাক্তার তানজিনা ইসলাম, অ্যাসোসিয়েট প্রফেসর ও রেটিনা স্পেশালিস্ট, বারডিম জেনারেল হসপিটাল। এবং আমাদের সাথে আরও উপস্থিত রয়েছেন ডাক্তার মামুনুর রশিদ চৌধুরী, যিনি কনসালটেন্ট পেডিয়াট্রিক অফথালমোলজিস্ট, বাংলাদেশ আই হসপিটাল, মিরপুর। দুজনকেই স্বাগত আমাদের আজকের আয়োজনে। ধন্যবাদ। খুব চমৎকার বিষয় নিয়ে শুরু করছি আজকের আলোচনা। রেটিনা নিয়ে একটু জানার আছে। আমরা তো অনেকে জানি দৃষ্টিশক্তিজনিত সমস্যা, বাঁকা চোখ, টেরা চোখ, লক্ষ্মী টেরা, অনেক কিছু নিয়ে আলোচনা করব। কিন্তু শুরুতে ম্যাডাম আপনার কাছে জানবো যে রেটিনা বলতে আমরা কি বুঝি এবং একটি শিশুর কিংবা একজন মানব দেহের দৃষ্টিশক্তিতে রেটিনার অবদান কতটুকু? রেটিনা হচ্ছে চোখের সবচাইতে সংবেদনশীল একটি অংশ, একদম ভেতরের একটি অংশ, যা সামনে থেকে আমরা চোখে দেখি না। আমাদেরকে রেটিনা দেখার জন্য বিভিন্ন যন্ত্রপাতি ব্যবহার করে রেটিনা দেখতে হয়। রেটিনার কাজ মূলত আমাদের চোখে যে আলোটা পড়ছে সেই আলোটা আমাদের কর্নিয়া, লেন্স ভেদ করে রেটিনাতে যেয়ে পড়ে এবং রেটিনাতে পড়বার পরে এই আলোটার যে প্রতিফলন হয় সেই প্রতিফলনটা ব্রেনে যায়। ব্রেন তখন বোঝে যে আমি আসলে কি দেখছি। তখন ব্রেন বুঝে যায় যে হ্যাঁ, আমার সামনে একটা গ্লাস আছে বা আমার সামনে একটা বই আছে। তো রেটিনার কাজ হচ্ছে যে আলোর প্রতিফলন চোখের ভেতরে পড়ছে সেই আলোটাকে দেখার উপযোগী করে আমাদের ব্রেনে পাঠানো। এবং এই রেটিনা হচ্ছে আমাদের ব্রেনেরই একটি অংশ। রেটিনা যদি কোনো কারণে কোনো রোগে নষ্ট হয়ে যায় তবে এই রেটিনাকে আর পূর্বের অবস্থায় ফেরত আনা যায় না। স্যারের কাছে যেতে চাই যে স্যার, লক্ষ্মী টেরা আমাদের সমাজে খুব প্রচলিত একটি ওয়ার্ড, কিন্তু বাঁকা চোখ কিংবা টেরা চোখকে যে লক্ষ্মী টেরা বলে আখ্যায়িত করা হয়ে থাকে, এটা কি আসলেই লক্ষ্মীজনিত কোনো কিছু? সাধারণত টেরা চোখ বলতে আমরা যেটা বুঝি যে সাধারণভাবেই আমরা মানুষ দুটো চোখ নিয়ে জন্মাই এবং চোখ দুটো সোজা থাকে। তো যখনই দেখা যায় যে একটা চোখ সোজা, অন্য চোখটা সোজা নেই, আইদার বাইরের দিকে বা ভেতরের দিকে, তখন এটা লক্ষ্মী টেরা নামেই সমাজে প্রচলিত। আসলে এটা কোনো সৌভাগ্যের কিছু না, আসলে বরঞ্চ এটা একটা রোগ এবং যেটার চিকিৎসা করা আসলে খুবই জরুরি যে কোনো বয়সে। কিন্তু ম্যামের কাছে জানবো যে ম্যাম, আমরা তো রেটিনা নিয়ে আলোচনা করছি, একজন ব্যক্তির রেটিনায় বা একটি নবজাতকের রেটিনায় কী কী ধরনের জটিলতা নিয়ে জন্মাতে পারে শিশুটি? রেটিনাতে কয়েকটা ধাপের কথা আমি বলে দিচ্ছি। প্রথমত যে বাচ্চাটি যখন ডেলিভারি হচ্ছে সেই ডেলিভারির সময় তার যদি কোনো আঘাত লাগে অথবা ডেলিভারিতে অনেকক্ষণ ধরে ডেলিভারি হচ্ছে, সেক্ষেত্রে দেখা যায় যে বাচ্চার রেটিনায় একটা রক্তক্ষরণ হতে পারে। এটা এত ভয়ের কিছু নয়। এই রক্তক্ষরণটা আসলে আস্তে আস্তে চলে যায়, খুব যদি সিভিয়ার রক্তক্ষরণ না হয়। এটি একটি। দ্বিতীয়টি হচ্ছে কিছু জেনেটিক কারণে রেটিনাতে কিছু ডিজিজ হয়, সেটাকে আমরা বলি এক্সুডেটিভ ভিট্রিওরেটিনোপ্যাথি, ফ্যামিলিয়াল এক্সুডেটিভ ভিট্রিওরেটিনোপ্যাথি। এটিও শুরুতে খুব অল্প পরিমাণেই থাকে, যদি কোনো কারণে এটার কোনো কমপ্লিকেশন ডেভেলপ না করে এটা শুধু অবজারভেশনেও রাখা যায়। তৃতীয় যেটির কথা বলবো সেটি হচ্ছে রেটিনোপ্যাথি অফ প্রিম্যাচুরিটি। এই ব্যাপারটিকে আসলে আমরা একটু সিরিয়াসলি নিই, কেন কি এই বাচ্চাগুলোকে যদি সময় মতো চিকিৎসা করা না যায় তবে এই বাচ্চাগুলো সারা জীবনের জন্য অন্ধত্ব বরণ করে। মানে এমন একটা রোগ যেটি অন্ধত্বের অন্যতম কারণ হতে পারে একেবারে। এবং আরও একটা কথা এখানে বলা খুবই জরুরি, সেটি হচ্ছে এটাকে আমরা প্রিভেন্ট করতে পারি। সময় মতো বাচ্চাটাকে দেখা, সময় মতো বাচ্চাটাকে চিকিৎসা করা, এবং সময়টা হচ্ছে 1 মাস। এই 1 মাসটা খুব জরুরি। 1 মাস হচ্ছে চোখের জ্যোতির জন্য। এই 1 মাসের মধ্যে যদি আমরা বাচ্চাটাকে স্ক্রিনিং করে তার এই রোগটা আছে কিনা সেটাকে আইডেন্টিফাই করে আমরা যদি তার
সঠিক চিকিৎসা দিতে পারি, সেক্ষেত্রে বাচ্চা অন্ধ হবে না। আচ্ছা, তাহলে একজন অভিভাবক কি করে বুঝবে সন্তানটির রেটিনোপ্যাথি প্রিম্যাচুরিটি হয়েছে কিনা? কারণ বাচ্চা তো তার মুখের ভাষা প্রকাশ করতে পারছে না, বা সে তো বুঝতেও পারছে না যে সে স্বচ্ছভাবে কোনো কিছু দেখছে কিনা। খুবই সুন্দর প্রশ্ন এটা, কারণ আসলে রেটিনোপ্যাথি অফ প্রিম্যাচুরিটি হয় একেবারেই নবজাতক শিশুর। সেক্ষেত্রে বাবা মাও কিছু বুঝতে পারবে না, বাচ্চা তো বুঝতেই পারবে না। বুঝবে হচ্ছে ফিজিশিয়ান, যে তাকে দেখছে, একজন গাইনোকোলজিস্ট অথবা একজন নিওনাটোলজিস্ট। আরওপি এই রোগটা সব নবজাতকের হবে না, হবে কিছু নবজাতক যারা 35 সপ্তাহের আগে জন্ম নেয়। আমরা জানি যে নর্মাল জেস্টেশনের পিরিয়ড বা গর্ভে একটা বাচ্চা কতদিন থাকে, 38 সপ্তাহ থেকে 42 সপ্তাহ। কিন্তু যেই বাচ্চাগুলো 35 সপ্তাহ অথবা 35 সপ্তাহের আগে জন্ম নিচ্ছে এবং যে বাচ্চাগুলোর ওজন 2 কেজি বা 2 কেজির নিচে, এই বাচ্চাগুলোকে অবশ্যই আরওপি স্ক্রিনিং করতে হবে, যে তার আরওপি ডিজিজটা থাকার সম্ভাবনা অন্যান্য বাচ্চার চাইতে বেশি। সেক্ষেত্রে নবজাতক জন্মানোর কত দিনের মাঝে পরীক্ষাটা করানো উচিত? অবশ্যই 30 দিনের মধ্যে। এখানে আমরা দুটো ক্রাইটেরিয়াকে ফলো করি, একটা হচ্ছে 30 দিন আর একটা হচ্ছে 20 দিন। যে বাচ্চাগুলো 35 সপ্তাহ বা 35 সপ্তাহের আগে জন্মাচ্ছে এবং 2 কেজি বা 2 কেজির নিচে, এই বাচ্চাগুলোকে অবশ্যই 30 দিনের মধ্যে। যে বাচ্চাগুলোর ওজন 1.5 মানে 1.5 কেজি অথবা 30 সপ্তাহের আগে যে বাচ্চাগুলো জন্ম নিচ্ছে, এই বাচ্চাগুলোকে 20 দিনের মধ্যে দেখাতে হবে। এই দিনটা সবচেয়ে জরুরি। এই দিনটুকুর মধ্যে আমরা যদি একটা বাচ্চা যদি খুব খারাপ আরওপিও থাকে, ট্রিটমেন্ট করলে বাচ্চা ভালো রাখা যায়। আরো বিস্তারিত জানবো, তবে সময় হচ্ছে একটি ছোট্ট বিরতি নেবার। প্রিয় দর্শক, ইউনিটো ফার্মাসিউটিক্যালস লিমিটেড ডক্টর চেম্বার অনুষ্ঠান থেকে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি ইউনিটো ফার্মাসিউটিক্যালস লিমিটেড ডক্টর চেম্বার অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ডাক্তার অর্থি জোখরিফ এবং আমার সাথে আছেন দুইজন বিশেষজ্ঞ চিকিৎসক। বিরতির পর আবারও স্বাগত আমাদের আজকের আয়োজনে। বিরতির আগে কথা বলছিলাম যে রেটিনোপ্যাথি প্রিম্যাচুরিটি হলে তাৎক্ষণিকভাবে অভিভাবকদের কতটুকু সচেতন থাকা প্রয়োজন। স্যার, একটু জানবো যে বাঁকা টেরা কিংবা চোখ বাঁকা কিংবা টেরা চোখ, এই যে জটিলতাটি আসলে কি কারণে হয়ে থাকে এবং কেন আমরা এটাকে লক্ষ্মী টেরা বলে থাকি? যে কোনো বয়সেই বাঁকা বা টেরা চোখ হতে পারে, এবং আমরা প্রথমেই দেখি যে একটা টেরা চোখ যখনই আমাদের কাছে আসে, আমরা ধারণা করি যে এই চোখটা হয়তো অন্য চোখ যেটা সোজা সেই তুলনায় দুর্বল দৃষ্টির ক্ষেত্রে। তো সেক্ষেত্রে প্রথমেই আমরা দেখি যে আসলে কতখানি দৃষ্টি আছে এই চোখে, এবং বেশিরভাগ ক্ষেত্রে কারণ দেখা যায় যে চশমা দৃষ্টি ত্রুটি থেকেই বাঁকাটা দেখা যায়। চশমার একটু পাওয়ার দিতে হয় এবং চশমা চোখে দিলেই সেটার মাধ্যমে অনেক সময় বাঁকাটা ঠিক হয়ে যায়। কিছু ক্ষেত্রে দেখা যায় চোখের নিজস্ব কিছু রোগ, যেমন চোখে যদি ছানি থাকে বা রেটিনা, যেটা নিয়ে ম্যাডাম আলাপ করছেন, রেটিনা কোনো রোগ বা রেটিনা ছিঁড়ে গিয়েছে কিন্তু চিকিৎসা করা হচ্ছে না, এইসব রোগের ক্ষেত্রে অনেক দিন ফেলে রাখলেও কিন্তু চোখ আস্তে আস্তে বাঁকা হয়ে যেতে পারে। আর বাচ্চাদের ক্ষেত্রে একটা খুব গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে চোখের এক ধরনের টিউমার, যেটাকে আমরা রেটিনোব্লাস্টোমা বলে থাকি। কিছু ক্ষেত্রে এই রেটিনোব্লাস্টোমা রোগীরা বাঁকা চোখ নিয়ে আসতে পারে। আচ্ছা। এবং এটা খুবই জরুরি, যদি আমরা রোগটা ধরতে পারি তাহলে তো ইনিশিয়ালি ট্রিটমেন্ট করলে রোগী সেরে ওঠে, কিন্তু লেট স্টেজে দেখা যায় যে এটা রোগীর বা শিশুর প্রাণঘাতী রোগ হিসেবে দেখা দিতে পারে টিউমারটা, যদি আমরা ট্রিটমেন্ট না করি। সেক্ষেত্রে কিন্তু এই বাঁকা চোখ দেখা যাচ্ছে যে বাঁকা চোখ আসলে তার মেইন সমস্যা ছিল টিউমার। আচ্ছা। পাশাপাশি অনেক ক্ষেত্রে দেখা যায় ডায়াবেটিক রোগী যারা হাইপারটেনসিভ কিন্তু অনেক দিন ধরে কন্ট্রোল নাই, সেসব ক্ষেত্রেও কিন্তু নার্ভ উইক হয়ে চোখ বাঁকা হতে পারে। আর অনেক ক্ষেত্রে আমরা পাই যে অন্য কোনো কারণই নেই, শুধুমাত্র চোখটা বাঁকা, অন্য সব দিক থেকে চোখটা নর্মাল হচ্ছে, সেক্ষেত্রে আমরা সেই অনুযায়ী চিকিৎসা করি। আর লক্ষ্মী টেরাটা আসলে পুরোটাই আসলে সমাজের একটা মিথ হিসেবেই চলে আসছে এতদিন ধরে, যে অনেক দিন ধরে ছোটবেলা থেকেই লক্ষ্মী টেরা নিয়ে আছে কিন্তু কোনো ট্রিটমেন্ট হচ্ছে না, কারণ সবাই ধরে নিয়েছে এটা একটা ফ্যামিলির সৌভাগ্যের একটা কিছু। আসলে এটা একটা রোগ যেটা আসলে চিকিৎসা দরকার। ম্যামের কাছে একটু আসবো যে ম্যাম, এই যে আমরা রেটিনোপ্যাথি প্রিম্যাচুরিটি নিয়ে আলোচনা করছিলাম বিরতির আগে, তো 30 দিনের মাঝে তো বাচ্চাটিকে শনাক্তের আওতাভুক্ত করলাম আমরা স্ক্রিনিংয়ের মাধ্যমে,
যদি আমরা বুঝে উঠতে পারি যে রেটিনোপ্যাথি প্রিম্যাচুরিটি হয়েছে, তাৎক্ষণিকভাবে করণীয় কি? তার আগে একটু বলে নেই যে রেটিনোপ্যাথি প্রিম্যাচুরিটি জিনিসটা হচ্ছে আমাদের রেটিনার ভেতরে যে রক্তনালীগুলো থাকে, এই রক্তনালীগুলোর ডেভেলপমেন্ট, যে বাচ্চাটা 35 সপ্তাহে হয়ে যায় তার একটা নর্মাল ডেভেলপমেন্ট হয় না। দ্বিতীয়ত তার ওজন কম, এবং 3 নম্বর আরেকটা ইস্যু হচ্ছে যে বাচ্চাগুলো কম ওজন আগে জন্ম নিল, ডেফিনেটলি তাদেরকে এনআইসিইউতে রাখতে হয় এবং সেখানে তাদেরকে অক্সিজেন থেরাপি দিতে হয় জীবন বাঁচানোর জন্য। আচ্ছা, এটা করতেই হবে। এই যে অক্সিজেনটা দেয়া হলো, এটাও একটা ফ্যাক্টর হিসেবে কাজ করে একটা বাচ্চার এই আরওপি বা রেটিনোপ্যাথি প্রিম্যাচুরিটি ডেভেলপমেন্টের জন্য। তো সেক্ষেত্রে যেটা হয় যে স্ক্রিনিং করে যদি দেখা যায় রেটিনোপ্যাথি প্রিম্যাচুরি আসলে 5টা স্টেজ, 1, 2, 3, 4, 5। আচ্ছা, 1, 2 স্টেজ যদি থাকে সেটা ভালো। এই স্টেজটা একটা অবজারভেশন, বাচ্চাকে ভালো মতো নার্সিং, ইম্পর্ট্যান্ট জিনিস ব্রেস্ট ফিডিং, এটা করে বাচ্চা ভালো হয়ে যায়, চিকিৎসা লাগছে না। কিন্তু যদি 3 নম্বর ধাপ বা 4 নম্বর ধাপ আসে তখন আমাদের চিকিৎসাটা জরুরি। 3 নম্বর ধাপে আমরা কি করি, যেই অংশটুকু রেটিনায় রক্তনালী তৈরি হয়নি ওটা আমরা লেজারের মাধ্যমে অ্যাবলেশন করে দেই, মানে নষ্ট করে দেই, আচ্ছা, যাতে রক্তনালীগুলো এলোপাথারি বড় না হতে পারে। ঠিক আছে। 4 নম্বর ধাপ যেটা, সেখানে দেখা যায় যে কিছু রেটিনা হালকা হয়ে ছুটে আসে, অথবা ওই যে নতুন রক্তনালীটা তৈরি হলো সেখান থেকে রক্তকরণ হয়ে সামনে চলে আসলো। সেক্ষেত্রে আমরা একটা সার্জারি করে দিই। সার্জারি করলে আলহামদুলিল্লাহ তার ভিশন ভালো থাকে। 5 নম্বর ধাপ, এটা আমরা সবচেয়ে ভয় পাই এবং আমরা চাই না কোনো বাচ্চা 5 নম্বর ধাপ নিয়ে আসুক। খুব সহসাই একটা বাচ্চা কিন্তু 5 নম্বর ধাপ নিয়ে জন্মাবে না, ও 1, 2, 3, 4 তারপরে 5-এ যাবে, মানে কয়েকটা স্টেপ পেরিয়ে যাওয়ার পরে বয়সের সাথে সাথে স্টেপগুলো বাড়তে থাকে। তাই। তো সেক্ষেত্রে 5 নম্বর ধাপে তাকে যেতে দেয়া যাবে না। 5 নম্বর ধাপে যাওয়ার জন্য তার 30 দিন দরকার যদি তার আরওপিটা থেকে থাকে। তো 5 নম্বর ধাপে গেলেও আমরা সার্জারি করি, চেষ্টা করি আমরা রেটিনাটাকে প্রপারলি বসানোর জন্য। কিন্তু সত্য কথা যেটা, যে রেটিনা খুব ভালোভাবে বসে গেলেও তার দৃষ্টিশক্তিটা আসলে ওভাবে ফেরত আনা যায় না। হয়তো বাচ্চাটা একেবারে অন্ধ হয়ে যায় না ঠিকই, কিন্তু এই যে একটু আলোটা দেখতে পাচ্ছে বা আঙুলগুলো গুনতে পারছে এইটুকুই, কিন্তু সেটাও তো একটা বাচ্চার জন্য আসলে দুঃখজনক একটা পর্যায়ে। এই পর্যায়ে আসলে যেতে দেয়া যাবে না, একদমই না। নিঃসন্দেহে মানে এই জায়গাটাতে যদি আর্লি স্ক্রিনিং করা যায়, 30 দিনের আগেই যদি স্ক্রিনিংটা করা যায়, হয়তো বা এত বড় স্টেপে গিয়ে চিকিৎসা পদ্ধতিটা এত জটিল হবার কোনো সুযোগ থাকে না। এখানে আরেকটা কথা বলে রাখি, যেগুলো হয়তো 28 সপ্তাহে হয়ে গেছে বা 25 সপ্তাহে হয়ে গেছে, এই বাচ্চাগুলোর আরো খারাপ থাকে, সেটাকে আমরা বলি এআরওপি, মানে এগ্রেসিভ, যেটা অনেক বেশি খারাপ। এই বাচ্চাগুলোকে যদি সঠিক সময়ে আমরা স্ক্রিনিং করে বের করতে পারি যে তার এআরওপি আছে, একটা মাত্র ইনজেকশন, চোখের ভেতরে একটা ইনজেকশন অ্যান্টি-ভিজিএফ, এটা দিলে অনেক বাচ্চা ভালো থাকে। এবং আমার যেটা অভিজ্ঞতা, আমার অভিজ্ঞতায় আমি অনেক বাচ্চার এই আরওপি নিয়ে অনেক বাচ্চা আমার কাছে ইনজেকশন দিয়েছে এবং বাচ্চার এখন 5-6 বছর হয়ে গেছে, ওরা খুব ভালো স্বাভাবিক জীবনযাপন করছে, একেবারেই স্বাভাবিক জীবন, এমনকি ওদের চশমাটাও লাগছে না। বাহ, আরো বিস্তারিত জানবো, খুব চমৎকার তথ্য দিচ্ছেন। একটু স্যারের কাছে যাবো। স্যার, এই যে বাঁকা চোখ, টেরা চোখ এগুলো হয়েছে, কিন্তু এই সমস্যাগুলো নিয়ে দীর্ঘদিন পার করে দিচ্ছে এমন অনেক বাচ্চা আছে, ক্লাস 9-10-এ উঠে গিয়েছে কিন্তু এই সমস্যাগুলো ক্যারি করছে। আসলে কি পাওয়ার জন্য তো কোনো সমস্যা হতে পারে এটার কারণে? বেশিরভাগ ক্ষেত্রেই আমরা দেখি যে বাঁকা চোখের সাথে থাকে দৃষ্টিহীনতা, যে ওই চোখটাতেই বাচ্চা বা যে কোনো বয়সেই দৃষ্টি একটু কম থাকতে পারে। সেক্ষেত্রে আমরা প্রথমেই আমাদের টার্গেট থাকে যে দৃষ্টিটা কারেক্ট করা, সেটা চশমার মাধ্যমে হোক বা অন্য যে কোনো পদ্ধতিতে হোক। চশমা দিয়ে যদি ওই চোখে ভালো দৃষ্টি এনে দেওয়া যায় তাহলেই কিছু বাঁকা নিজে নিজেই ঠিক হয়ে যায়। আচ্ছা আচ্ছা। চশমা দিয়ে যদি পুরোপুরি ঠিক হয়ে যায় তাহলে তো সেটাই মেইন চিকিৎসা হিসেবে আমরা কন্টিনিউ করতে থাকি। অনেক সময় চশমার পাশাপাশি কিছু এক্সট্রা থেরাপি দিতে হয় দৃষ্টি বাড়ানোর জন্য, আমরা অ্যামব্লিওপিয়া থেরাপি বলে থাকি আমাদের পরিভাষায়। তো সেটা অ্যাড করা লাগে। থেরাপি বা চশমাতেও যদি পুরোপুরি না সারে তখন আমরা থার্ড স্টেপ হিসেবে সার্জারিতে যাই চোখ সোজা করতে আর কি। আচ্ছা, এই যে সার্জারির অপশনটিতে আসলাম আমরা,
শুরুতে কারেকশন করতে পারছে না এবং একটি নির্দিষ্ট সময় পরে। সার্জারি তো ঝুঁকিপূর্ণ একটা প্রসিডিউর, অবশ্যই পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে। স্যার, সার্জারি করলে কি ওই বাচ্চাটি পরবর্তীতে একদম সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে পারে, নাকি পরবর্তীতে আবারও টেরা চোখ বাঁকা চোখ হয়ে যাওয়ার কোনো শঙ্কা রয়েছে? সার্জারির ব্যাপারটা হলো যে শুরুতে আমরা সার্জারি শব্দটা শুনলে একটু আমরা ভয় পাই সবাই। মানে মানে মেডিকেলের যে কোনো সার্জারি আপনার একটু ঝুঁকি থাকবেই, সেটা অ্যানেস্থেশিয়া রিলেটেড হোক বা অন্য যে কোনো হোক। তো এসব ক্ষেত্রে আমরা যেটা করি, আমাদের যে অজ্ঞানবিদ বা অ্যানেস্থেশিওলজিস্ট, ওনাদের ফুল কনসেন্ট নিয়ে কোনো পেশেন্ট যখন ফিট হয় তখনই আমরা সার্জারিতে চলে যাই। এবং দুই চোখে টোটাল 4 থেকে 8টা মাংসপেশিতে আমরা অপারেশন করি। ফার্স্ট স্টেপ 90% ক্ষেত্রে একটা অপারেশনেই ঠিক হয়ে যায়। কিছু 5% বা 10% ক্ষেত্রে সেকেন্ড টাইম সার্জারি লাগতে পারে চোখ সোজা করতে, বাট বেশিরভাগই অপারেশনের মাধ্যমে ঠিক করা সম্ভব। আচ্ছা, এবং মানে অপারেশন কি এক ধাপেই সম্পূর্ণ করা যায়? বেশিরভাগ ক্ষেত্রে এক ধাপেই হয়ে যায় ইনশাআল্লাহ, বেশিরভাগ ক্ষেত্রে। ওই যে বললাম যে 90 to 95% আমাদের এক ধাপেই হয়ে যায়। 5 থেকে 10% কেসে হয়তো আমাদের সেকেন্ড টাইম ইন্টারভেনশন করতে হয়। আচ্ছা, কিন্তু অনেকের একটা শঙ্কা রয়ে যায় যে অপারেশন করালাম, বাচ্চাটা যদি আবার 5 বছর পর বা 2 বছর পর বা একটা নির্দিষ্ট সময় পরে গিয়ে আবারও চোখটি টারা হয়ে যায় বা বাঁকা হয়ে যায়, এটা কি হতে পারে কিনা? খুবই রেয়ার, খুবই রেয়ার। সাধারণত আমাদের প্র্যাকটিসিং লাইফ আমরা খুবই কম পাই এবং লাগলে ওই সেকেন্ড সার্জারির মাধ্যমে সেটাও কারেক্ট করা সম্ভব। এবং যখন সার্জারি করে ফেলা হয়, সার্জারির পরবর্তীতে কি বাচ্চাগুলোর নিয়মিত ফলো আপ করা কতটুকু জরুরি, বা আদৌ কি কালার পাওয়ার কারেকশন করার প্রয়োজনীয়তা রয়েছে কিনা? পাওয়ারের ব্যাপারটা একটু ভিন্ন, যেটা হলো যে যাদের পাওয়ার লাগে কিছু পাওয়ার অপারেশনের পরেও দিয়ে যেতে হয়, এটা থাকে। আর কিছু পাওয়ার কমে আসে, যেমন প্লাস পাওয়ারগুলো একটু কমে আসে, ওটা আমরা গ্র্যাজুয়ালি অফ করে দিই। এই হলো দুটা পদ্ধতি। আর বাচ্চাদের ক্ষেত্রে যেটা হয়, শুরুতে যখন ওরা ছোট, বাবা মায়েরাই সাথে করে নিয়ে আসে, গার্জিয়ানরাই নিয়ে আসে। তো যখন তারা একটু বড় হয়ে যায়, কলেজ ভার্সিটি, তখন তারা নিজেরাই আসে। এটা খুব একটা মজার জিনিস যে তারা নিজেরাই এসে বছরে একবার আমাদেরকে ফলো আপ করে যায়। এবং ওরা খুবই সিনসিয়ারলি পেশেন্টটা আসে অপারেশনের পরে। এবং আমরা বলি যে প্রথম 3-4 বছরের পরে বছরে একবার করে আসলেই হবে। এই আর কি। সেক্ষেত্রে বাঁকা চোখ কিংবা টেরা চোখ নিয়ে যদি কারো ইনস্ট্রাকশন থাকে যে অপারেশন করতে হবে কিন্তু করাচ্ছে না, পরবর্তীতে চোখটি কতটুকু ক্ষতিগ্রস্ত হতে পারে, কি কি ধরনের জটিলতা হতে পারে আমরা জানবো। তবে সময় হচ্ছে একটি ছোট্ট বিরতি নেবার। প্রিয় দর্শক, ইউনিটো ফার্মাসিউটিক্যালস লিমিটেড ডক্টর শিমর অনুষ্ঠান থেকে নিচ্ছি আবার একটি বিরতি, সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি ইউনিটো ফার্মাসিউটিক্যালস লিমিটেড ডক্টর শিমর অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ডাক্তার অর্থি জোখরিফ এবং আমার সাথে আছেন দুজন বিশেষজ্ঞ চিকিৎসক। বিরতির পর আবারও স্বাগত আমাদের আজকের আয়োজনে। বিরতির আগে কথা বলছিলাম যে রেটিনোপ্যাথি প্রিম্যাচুরিটি হলে আসলে কখন বাবা মারা সচেতন হবেন এবং তাৎক্ষণিকভাবে গুরুত্ব দেওয়া কতটুকু জরুরি। তবে একটি সন্তান বা একটি নবজাতক যদি ধরা পড়ে যে তার রেটিনোপ্যাথি প্রিম্যাচুরিটি হয়েছে, বাংলাদেশের প্রেক্ষাপটে চিকিৎসা পদ্ধতির সুবিধাগুলো কি কি রয়েছে? আচ্ছা, প্রথমত বললাম ওই 5টি ধাপ অনুযায়ী চিকিৎসা হয়। প্রথম 2টো ধাপে আমরা একটু অবজারভেশনে রাখি, বাচ্চাকে প্রপার ব্রেস্ট ফিডিং, তার প্রপার নার্সিং, এই জিনিসগুলো মেনটেন করি। 3 নম্বর ধাপটি যখন আসে আমরা লেজার থেরাপি দিই। 4 নম্বর ধাপটি এবং 5 নম্বর ধাপটির ক্ষেত্রে আমাদেরকে সার্জারি করতে হয়। এখন সব হসপিটালে আসলে এই চিকিৎসার সুবিধাটা আসলে পাওয়া যায় না। এটা একটু খোঁজ নিয়ে দেখতে হবে যে স্পেশালাইজড কিছু হসপিটাল আছে যারা এই আরোপি রোগীর চিকিৎসা দিচ্ছে, সেই হসপিটালগুলোতে আসলে বাচ্চাগুলোকে রেফার করতে হবে। এখন বাচ্চাটাকে রেফার করবে কে? বাচ্চাটাকে বাবা মা আসলে এই জিনিসটা বুঝবেন না, এটা বুঝতে হবে একজন নিওনাটোলজিস্ট যিনি, কেন কি এনআইসিইউতে উনি বাচ্চাটাকে দেখেন, আসলে প্রাথমিক চিকিৎসা উনিই দেন। পরবর্তীতে আমরা অপথ্যালমোলজি যারা করছি তাদের কাছে উনি পাঠান, রেফার করেন আরওপি স্ক্রিনিংয়ের জন্য। সেক্ষেত্রে উনি আমাদেরকে রেফার করবেন যে এই বাচ্চাটার একটা আরওপি স্ক্রিনিং করতে হবে 30 দিনের মধ্যে। এটা বাচ্চার বাবা মাকে এই কাজটা খুব ভালোভাবে বুঝিয়ে দিতে হবে 30 দিন। অনেক বাচ্চার বাবা মা এমন আছে হয়তো চিকিৎসক বলে দিয়েছেন যে আপনি আসবেন, কিন্তু দেখা যাচ্ছে উনি 2 মাস 3 মাস 4 মাসের মাথায় আসলেন। যখন আসলেন তখন পুরা রেটিনাটা ছুটে সামনে লেন্সের পিছনে জমা হয়ে গেছে, মানে স্টেজ 5 আরওপি। সার্জারি করেও এই বাচ্চাকে দৃষ্টিশক্তি দেওয়াটা সম্ভব হয়ে ওঠে না। এটা খুবই দুঃখজনক, খুবই দুঃখজনক। এবং এই জায়গাটাতে অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের প্রপারলি কাউন্সেলিং করাটা খুব বেশি জরুরি। তার জানাটা
এবং তার কাউন্সেলিং করাটা খুব জরুরি। খুব চমৎকারভাবে বলেছেন স্যার। আমরা বাঁকা চোখ টেরা চোখ নিয়ে আলোচনা করছিলাম বিরতির আগে। একটু জানতে চাই, যদি সঠিক সময়ে আমরা চিকিৎসা না করি, একটি সময় পেরিয়ে যায় এবং অপারেশনের আওতাভুক্ত কিন্তু ভয় বা আতঙ্কের কারণে অপারেশনটি করছে না, কিংবা হেলামো করছে, অবহেলা করছে, শুধুমাত্র চশমা দিয়ে পাওয়ার কারেকশন করছে, তাতে করে কি জটিলতা হতে পারে? টেরা চোখ যদি আমরা ঠিক না করি তাহলে আসলে দুই ধরনের সমস্যা। একটা দিক হলো যে যে আসলে আমরা দুটো চোখ সোজা নিয়েই জন্মাই, এর একটা কারণ আছে। কারণ হলো যে দুটো চোখ দিয়ে আমরা একটা জিনিসই দেখি, আমাদের সামনে হোক যে কোনো সাইডে হোক, তো ওই জিনিসের ক্ল্যারিটি বোঝার জন্য দুইটা চোখ একই সাথে তৈরি হওয়া ছোটোবেলা থেকেই জরুরি। এটাকে আমরা বলি বাইনোকুলার ভিশন। তো ছোট বয়সেই যদি ওইটা না হয়, একটা চোখ দিয়ে দেখছে সোজা আর একটা চোখ বাঁকা থাকে, তাহলে ওই ভিশনটা ডেভেলপ করে না। তখন যেটা হয় যে রাস্তাঘাটে চলাচল করা, সিঁড়িতে উঁচু নিচু বিভিন্ন নিখুঁত জিনিসগুলা ওভাবে মানে বাঁকা চোখের রোগীর ক্ষেত্রে ওইটা এভিডেন্ট হয় না। তো সেক্ষেত্রে এটা একটা দিক। আরেকটা দিক হচ্ছে যে কিছুক্ষণ আগে আমি বলেছিলাম যে বাঁকা চোখ টিউমারের জন্য হয়েছে কিনা ওটা আমাদেরকে দেখতে হবে। টিউমারের চিকিৎসাটা যদি আমরা না করি, মানে বাঁকা চোখের চিকিৎসাই করছি না, টিউমার বাড়ছে, তখন কিন্তু ওর জীবনের হুমকি হয়ে দাঁড়াবে তখন। আরেকটা হচ্ছে যে সামাজিক দিকেও আমরা যদি দেখি যে এই বাচ্চারা যখন স্কুলে যাবে, কলেজে যাবে, ভার্সিটিতে যাবে, তারা কিন্তু একটু বুলিংয়ের শিকার হয় ফ্রেন্ডদের মধ্যে বা বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে। তারা একটু পিছিয়ে পড়ে, যে নিজেদেরকে একটা ইনফিরিয়রিটি কমপ্লেক্সে ভুগতে থাকে বাঁকা চোখের জন্য। এবং যে কোনো অফিসে চাকরির ইন্টারভিউতে গেলেও তারা মনে করে যে না, হয়তো এই ক্যান্ডিডেটটার চোখের দৃষ্টি ক্ষমতা অত ভালো না বা তাদের অ্যাপিয়ারেন্সটা অত ভালো না, তারা একটু পিছিয়ে পড়ে সবখানে। তো আমরা এই জিনিসটা তো আমরা জোর দিই। সো একটা তো ক্লিনিক্যাল দিক প্লাস শারীরিক যে দিক প্লাস সামাজিক দিকটা চিন্তা করেও আসলে এটা অ্যাড্রেস করা খুবই জরুরি। নিঃসন্দেহে। একটু ম্যামের কাছে আসবো। আমরা তো রেটিনোপ্যাথি প্রিম্যাচুরিটি নিয়ে আলোচনা করছি। খুব চমৎকার কিছু তথ্য পেলাম, যে তথ্যগুলো আসলে প্রত্যেকটি বাবা মায়ের জন্য একান্তই কর্তব্য। কিন্তু আমরা যে বিষয়টি নিয়ে শুরু করেছিলাম, যে বাচ্চাগুলো রেটিনোপ্যাথি প্রিম্যাচুরিটি হচ্ছে শুধুমাত্র ওজন কম হবার কারণে বা আর্লি ডেলিভারি হবার কারণে, সেক্ষেত্রে একজন গর্ভবতী মায়ের আসলে কতটুকু সচেতন থাকা প্রয়োজন? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। সাথে সাথে এটাও বলতে হবে যে আমাদের দেশের সামাজিক প্রেক্ষাপটে আসলে গর্ভাবস্থায় একজন মাকে আমরা কতটুকু সহযোগিতা করব, এই মানসিকতাটুকু আমাদের থাকতে হবে। নিঃসন্দেহে। হ্যাঁ, কেন কি একটা মার নিউট্রিশন, একটা মার শারীরিক অবস্থা, যে তার ডায়াবেটিস আছে কিনা, তার প্রেশারের সমস্যা আছে কিনা। কেন না গর্ভাবস্থায় দেখা যায় যে হয়তো ওনার ডায়াবেটিস ছিল না, কিন্তু গর্ভাবস্থায় তার ডায়াবেটিস হয়ে গেল। তার প্রেশারের প্রবলেম কখনো ছিল না, কিন্তু গর্ভাবস্থায় তার প্রেশার হয়ে গেল। তার এক্লাম্পসিয়া, প্রি এক্লাম্পসিয়া, এই জিনিসগুলো হওয়ার একটা চান্স হয়ে গেল। একদম। তাতে করে হয় কি, এই বাচ্চাগুলো আগে জন্মে যাচ্ছে। কেন কি একটা ডায়াবেটিক মার যে পরিমাণ সুস্থ থাকলে সে একটা সুস্থ বাচ্চা সুস্থ সময়ে জন্ম দিবে, সে সেটা পারে না। তারপরেও হয়তো কোনো কোনো বিশেষ বিশেষ কারণে কোনো কোনো বাচ্চা আর্লি জন্ম নেয়, বিভিন্ন শারীরিক কন্ডিশন যেগুলোর আসলে প্রপার ট্রিটমেন্ট হয়তো নাই। তো সেক্ষেত্রে যদি হয়, সেক্ষেত্রে ফিজিশিয়ান যিনি আছেন, যিনি বাচ্চাটাকে প্রথম দেখছেন, গাইনোকোলজিস্ট, উনি জানাবেন আপনার মা, আপনার বাচ্চাটা কিন্তু দ্রুত হয়ে যাচ্ছে, কম ওজন হচ্ছে, আপনি অবশ্যই একজন চক্ষু বিশেষজ্ঞ দেখাবেন, যিনি রেটিনা স্পেশালিস্ট এবং যিনি আরওপি করেন। একদম আলোচনার শেষ প্রান্তে খুব চমৎকার কিছু তথ্য পেলাম। একদম নবজাতক শিশুর ক্ষেত্রে, একটু বয়োজ্যেষ্ঠ বা মাঝবয়সী বাচ্চাদের ক্ষেত্রে যে বাঁকা চোখ, টেরা চোখ কিংবা রেটিনোপ্যাথি প্রিম্যাচুরিটি, প্রত্যেকটি দর্শক আপনাদের এই তথ্যের দ্বারা অনেক বেশি উপকৃত হয়েছে। আমরা একদম আলোচনার শেষ প্রান্তে দুজনকে আন্তরিক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আসুন, একটি শিশু জন্মের সাথে সাথে একজন অভিভাবক হিসেবে আমরা একটুখানি সচেতন হই যে সন্তানটির চোখে দৃষ্টিশক্তিজনিত কোনো জটিলতায় ভুগছে কিনা। তাহলে হয়তো বা আমরা স্ক্রিনিং আওতাভুক্ত করব এবং সেক্ষেত্রে সন্তানটি সুন্দর এবং সুস্থভাবে পৃথিবীর আলো দেখতে পারবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং জিটিভির সাথেই থাকুন।